ইসলামী আন্দোলনকে রেখে 11 দলের আসন সমঝোতা চূড়ান্ত। জামায়াত 179, এনসিপি লড়বে 30টিতে। বাকি আসনের ঘোষণা শিগগিরই। আরেকটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল, এখানে দেখা যাচ্ছে না। তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। দলীয় প্রধানকে ভোটে জেতাতে বিএনপি, জামায়াত ও এনসিপির নানামুখী কৌশল। গতানুগতিক প্রচারণা চালালে পরাজয়ের আশঙ্কা মত বিশ্লেষকদের। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জ থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার। প্রধান সন্দেহভাজন গৃহ শিক্ষিকা সহ 4 জন পুলিশি হেফাজতে। 75 দেশে অভিবাসন ভিসা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের কৌশল, বলছেন বিশেষজ্ঞরা। আলোচনায় মিলতে পারে ছাড়, বাংলাদেশকে এখনই প্রস্তুতি নেওয়ার পরামর্শ। এবং অবশেষে বিসিবির আশ্বাসে মাঠে ফিরছেন ক্রিকেটাররা। আজ থেকে শুরু বিপিএল এর ঢাকা পর্ব। রাতে বিসিবি ফ্রাঞ্চাইজি ও খেলোয়াড়দের সভায় সিদ্ধান্ত। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি সানিম রিধা এবং আমি লাইবা জান্নাত। অবশেষে 11 দলীয় নির্বাচনী ঐক্যের আসন বন্টন করা হয়েছে, যেখানে জামায়াত লড়বে 179টি আসনে আর এনসিপিকে দেওয়া হয়েছে 30টি। এছাড়া বাংলাদেশ খেলাফতে মজলিসকে 20টি আসন দেওয়া হয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রার্থীদের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন জোটের নেতারা। আরও জানিয়েছেন সানিম রিধা। এই সংহতি 11 দলীয় জোটের এক বাক্সে ভোটের ঐক্যের। কয়েকদিনের টানাপোড়েনের পর অবশেষে সংবাদ সম্মেলন করে ঘোষণা করা হলো 11 দলীয় জোটের আসন বন্টন। যদিও এখনও অমীমাংসিত ইসলামী আন্দোলনের আসন সংখ্যা। দলটির সঙ্গে এখনও মতৈক্যে পৌঁছানো না গেলেও জোটে আছে জানিয়ে 253টি আসনের কতটি কোন দল পেল তার ঘোষণা দিলেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেতা ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আমাদের এই দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছে। আনুষ্ঠানিক আসন সমঝোতার ঘোষণার আগে সূচনা বক্তব্য দেন 11 দলীয় জোটের নেতারা। এ সময় জোটের প্রার্থীদের হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। বলেন, সংস্কারের পক্ষে ঐক্যমত্য। সারা দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে এই 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যে আসনে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে, সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা 11 দলীয় নির্বাচনী ঐক্য তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসবো এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন। এখন আপনাদেরকে অনুরোধ করব, ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য। জামাতের আমির বলেন, 47, 71 থেকে শুরু করে 24-এর সকল শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে দেশকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি 11 দলীয় জোটের। এ সময় নির্বাচন প্রসঙ্গে বলেন, কোনো ধরনের ভোট কারচুপি মেনে নেবে না এই জোট। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারে এটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে, ম্যানুভারিং এর বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসলামী আন্দোলনের সাথে জোটের আলোচনা চলমান রয়েছে, যার ভিত্তিতে শিগগিরই ঘোষণা করা হবে বাকি আসন বন্টন। তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সানিম রিধা, এখন ঢাকা।
ঢাকার 3টি আসনে বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের বিজয়ী করতে সর্বোচ্চ সাংগঠনিক সক্ষমতা ব্যবহার করছে দলগুলো। দলের প্রধান নেতাকে জিতিয়ে আনতে চ্যালেঞ্জ থাকলেও প্রচারণায় কৌশলী হচ্ছে দলগুলো। আর দলীয় প্রধান হয়ে অন্য সাধারণ প্রার্থীদের মতো প্রচারণা চালালে পরাজয়ের শঙ্কা থাকবে বলে মত বিশ্লেষকদের। বিস্তারিত জাওয়াত মাহমুদের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান 3 রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ 3 নেতা ঢাকায় নির্বাচন করার ঘটনা রাজধানীর রাজনৈতিক পরিমণ্ডলে নানা হিসেব নিকেশের জন্ম দিচ্ছে। দলগুলোও মরিয়া হয়ে শীর্ষ নেতাদের বিজয়ী করতে কৌশলী হচ্ছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করছেন ঢাকা 11 আসন থেকে। নতুন প্রতীকে নির্বাচনে চ্যালেঞ্জ থাকলেও এই আসনে দলের শীর্ষ নেতাকে জয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করছে দলটি। প্রচারণার কৌশল হিসেবে ভোট পেতে ভোটারদের কাছে নাহিদ ইসলামকে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক হিসেবে। সোশ্যাল মিডিয়াকে আমরা ব্যবহার করতেছি, আমরা অফলাইনে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। নাহিদ ইসলাম ভাই জনগণের কাছে যাচ্ছে, তার নির্বাচনী এলাকার এইখানে ধানের শীষ হোক বা অন্য কোনো মার্কার যারাই প্রতিদ্বন্দ্বিতা করুক না কেন, নাহিদ ইসলাম নিজেই একটা কালের মহানায়ক। ঢাকা 15 আসনে লড়ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই আসনে তিনি আগেও নির্বাচন করায় দলটির নির্দিষ্ট ভোট ব্যাংক আছে বলে মনে করেন 15 আসনে জামায়াত আমিরের নির্বাচন সমন্বয়কারী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই নির্বাচনী প্রচারণার কৌশল সাজাচ্ছে দলটি। জামায়াত সরকারে গেলে আমিরের কারণে ভোটাররা আলাদা গুরুত্ব পাবে বলে ভোটারদের বার্তা দেওয়ার চেষ্টা করছেন কর্মীরা। ডাক্তার শফিকুর রহমান যেহেতু দলের প্রধান, তা সেই হিসাবে জামাত যদি পাওয়ার শেয়ার করে তিনি বড় একটি জায়গায় তিনি পৌঁছবেন, যাবেন, এটা মানুষের একটা প্রত্যাশা ইতিমধ্যে তৈরি হয়েছে। কিন্তু আবহাওয়ান জনসাধারণের কাছে যাওয়ার যতগুলো মেকানিজম আছে জামাতের, সবকটা মেকানিজম জামাত সেখানে ব্যবহার করেছে। প্রায় একই কৌশলে এগুচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে তারেক রহমানকে প্রার্থী ঘোষণা করায় চ্যালেঞ্জ তৈরি হলেও দলের সর্বোচ্চ নেতাকে জয়ী করতে সকল ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্নের কথা জানায় ঢাকা 17 আসনে তারেক রহমানের প্রধান নির্বাচন সমন্বয়কারী। বিএনপি সরকারে গেলে এখানের ভোটাররা প্রধানমন্ত্রী পাবেন বলে প্রচারণার কৌশল নিচ্ছে দলটি। আমাদের চেয়ারম্যান তো এখানে প্রার্থী ছিল না, এনে চেয়ারম্যান মানে পরবর্তী পর্যায়ে দল এবং জনগণের অনুরোধে তিনি এখানে প্রার্থী হয়েছেন। যদি বিএনপি জয়লাভ করে তাহলে অবশ্যই তারেক রহমান বাংলাদেশের মানে প্রধানমন্ত্রী হবে। তো সেই কারণে এলাকার তো সবাই অন্তত মনে করে যে আমি প্রধানমন্ত্রীকে একটা ভোট দিলাম। দলীয় প্রধানদের ঢাকা থেকে নির্বাচন করার বিষয়টিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক দেখছেন রাজধানী কেন্দ্রিক দলগুলোর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে। দলীয় প্রধানরা অন্যান্য প্রার্থীদের মতো একই পদ্ধতিতে প্রচারণা চালালে পরাজয়ের শঙ্কা থাকবে বলে মনে করছেন ডক্টর শিব্বির আহমদ। এই ক্যান্ডিডেটদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই ভোটারদেরকে কনভিন্স করা যে আমি বিজয়ী হলে বাংলাদেশ ভালো থাকবে। এই কনফিডেন্সটা ভোটারদেরকে দিতে হবে। দলীয় প্রধান হয়েও হেরে গেল অন্য প্রার্থীর কাছে, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দলের জন্য ইভেন এটা একটা ইমেজ ক্রাইসিস, যেটা শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছিল, যে শেখ হাসিনা অন্যান্য আসনে জিতেছে কিন্তু ঢাকার একটা আসনে হেরে গিয়েছে। বাস্তবতা হলো রাজধানীতে ভোটারদের মধ্যে বৈচিত্র্য থাকায় দলীয় প্রধানকে বিজয়ী করে আনা দলগুলোর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত কঠিন ও হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। বিভিন্ন জরিপে তারই আভাস পাওয়া যাচ্ছে এবং এসবকে বিবেচনা নিয়েই প্রধান 3 রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে ঢাকা থেকে জিতে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এর কারণ হিসাবে দলগুলো বলছে নির্বাচন পরবর্তী সময়ে রাজধানী ঘিরে রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক কৌশল নির্ধারণ করে সেখানে এই দলের শীর্ষ নেতারা জিতে না আসতে পারলে অনেকটাই নেতিবাচক প্রভাব পড়বে। জাওয়াত মাহমুদ, এখন, ঢাকা। আম, কাঁচা লাক্ষা বা রেশম আর নারীর সম্পর্ক ব্যতীত চাঁপাইনবাবগঞ্জে কোনো উন্নয়নই সফলতা পায়নি। ভোটারের সংখ্যায় পুরুষের চেয়ে এগিয়ে আছেন নারীরা, তবে রাজনীতির মঞ্চ, ব্যবসা বাণিজ্য কিংবা সামাজিকভাবে পিছিয়ে তারা। সামাজিক সচেতনতারও অভাব থেকে গেছে এই জেলায়। নারী উন্নয়ন কর্মীরা মনে করছেন নারীদের নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে নিরাপত্তা, প্রশিক্ষণ এবং পর্যাপ্ত কর্মক্ষেত্রের অভাবই প্রধান প্রতিবন্ধকতা। সোহান মাহমুদের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন।
চাঁপাইনবাবগঞ্জ 18 লাখ মানুষের এই জেলায় অর্ধেকের বেশি নারী। তবে সংখ্যায় এগিয়ে থাকলেও বাস্তবতায় উন্নয়নের মূল স্রোতের বাইরেই তারা। নির্বাচন ঘিরে এবার নারী ভোটারদের ভাবনা একটু ভিন্ন। শহরের ক্লাব সুপার মার্কেটে 3 বছর ধরে ক্যাফে পরিচালনা করছেন প্রজ্ঞালিজা। নানা সীমাবদ্ধতায় ব্যবসা শুরু হলেও দক্ষ নারী কর্মীর সংকট তার জন্য চ্যালেঞ্জ। যে সরকারি ক্ষমতায় আসুন, যে নারীদের নিয়ে চেষ্টা যেন করা হয় কর্মদক্ষতা বাড়ানোর, নারীদের উন্নয়নে। নারীরা শুধু ভোটার নন, তারা নেতা, উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনের শক্তিশালী চালিকা শক্তি। তাদের ক্ষমতায়নে কার্যকর উদ্যোগ না থাকায় সামাজিক ও পারিবারিক বাধায় পিছিয়ে পড়ছেন নতুন প্রজন্মের নারীরা। নারী বান্ধব সমাজ গঠনে জোর দেবেন, আমরা সেরকমই প্রার্থী নির্বাচন করতে চাই এবারের ভোটে। নারীদেরকে যারা সমর্থন করবে এরকম প্রার্থী আমি চাই যাতে হলো এবার আসুক। এদিকে বেতন বৈষম্যের শিকার হচ্ছেন জেলার প্রান্তিক ক্ষুদ্র নিগোষ্ঠী নারীরা। কৃষি, পশুপালন ও হস্তশিল্প সহ শ্রমনির্ভর কাজে পুরুষের সমান কাজ করলেও তারা পাচ্ছেন অর্ধেক মজুরি। ভালো নেতা চাই যারা আমাদের বিপদের সময় থাকবে, হয়তো কোনো সমস্যা হলে বললে তারা আমাদের পাশে দাঁড়াবে, এরকমটাই। নির্বাচনের আগে প্রতিশ্রুতি নির্বাচনের পর বাস্তবায়ন হয় না, এমন অভিযোগ গণমাধ্যম ও নারী উন্নয়ন কর্মীদের। প্রার্থীরা প্রথমত নির্বাচন হওয়ার আগে সবাই বলে যে হ্যাঁ আমরা সকল সমস্যার সমাধান করে দিব, কিন্তু নির্বাচন হওয়ার পরে দেখা যায় সেই সমস্যাগুলো নিয়ে আর কোনো কাজ করা হয় না। সমাজ থেকে দেশ হবে, তার জন্য মেয়েদেরকে কিন্তু মেয়েদের পাশে দাঁড়াতে হবে সরকারকে। আমি চাই আমাদের যে সরকার আসবে, যে দলেরই আসুক না কেন, তারা যেন মেয়েদের পাশে দাঁড়ায়। জেলায় মোট ভোটার প্রায় 18 লাখ, যার মধ্যে পুরুষ প্রায় 7,11,000 ও নারী ভোটার প্রায় 7 লাখ। এখন চাঁপাইনবাবগঞ্জ। ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জের কালিন্দী থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ডায়াবেটিস বাজার এলাকায় গৃহশিক্ষিকার বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। বাড়ির মালিক জানায়, গৃহশিক্ষিকার বাসা থেকে পচা দুর্গন্ধ ছড়ালে পুলিশকে খবর দেন তারা। যদিও নিহতের স্বামীর দাবি, পুলিশের কাছে বারবার গেলেও সাড়া পাননি তিনি। বিস্তারিত ফেরদৌস রহমানের রিপোর্টে। কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিবাগের গোকপাড়ের এই বাড়িটিতে গেল 25 ডিসেম্বর গৃহশিক্ষিকার বাসায় পড়তে যায় স্কুল শিক্ষার্থী জোবাইদা রহমান ফাতেমা। এরপর আর খোঁজ না মিললে তাকে খুঁজতে যায় ফাতেমার মা রোকেয়া রহমান। একই সঙ্গে নিখোঁজ হন মা মেয়ে দুজনেই। অবশেষে নিখোঁজের 21 দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির মালিকের দাবি, বিগত কয়েকদিন যাবৎ পচা গন্ধ পেলে পুলিশকে খবর দেন তারা। পরে এসে ফ্ল্যাটের খাটের নিচে ও বাথরুমের ছাদ থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। আমরা সিসিটিভি তাদের অস্বাভাবিক আচরণ দেখতে পাচ্ছি, এটা আমার ওয়াইফ দেখছে আর কি। ওয়াইফ দেখার সাথে সাথে আমাকে ফোন দিছে যে একটু তাড়াতাড়ি আসো, দোতলা সম্ভবত কোনো অকারণ ঘটাইছে, তারা গেট খুলতেছে না, কান্নাকাটি করতেছে। না, ঘটনা ঘটার পরে তো ওনারা বেড়াইতে গেছিল, 2-3 দিন আগে আইছে। নিহতের স্বামীর দাবি, নিখোঁজের পর কয়েকবার এসে তার স্ত্রী ও মেয়েকে খোঁজার চেষ্টা করলেও বাড়ির মালিকের সহযোগিতা পাননি তিনি। বারবার পুলিশের দ্বারস্থ হলেও বিষয়টি আমলে নেয়নি পুলিশ, এমন অভিযোগ করেন তিনি। সন্দেহ থেকে যখন কোনোভাবে উনি এটা মুখ খুলতেছে না, তখনই তারপরে আমি জিডি করলাম। জিডি করতে গেছি পরে তখন বলতে কি যে আপনাকে আমার শুধু চার্জ করেছিল যে আপনার পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, এই জন্য তারা চলে গেছে কোথাও, পালাই আছে, আত্মগোপনে আছে। আত্মগোপনে তাহলে কীভাবে বাই করবো, আমরা পুলিশ তো আর ফেরেশতা না। অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীদের সন্ধানে চেষ্টা অব্যাহত ছিল বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। আমার মেয়ের হচ্ছে দুইটা নাম্বার ছিল, আমরা কল লিস্ট নিয়ে আসি, সিরিয়াল নিয়ে আসি। পরবর্তী দুপুর 12টার পর থেকে আমরা তার কোনো লোকেশন পাইনি। আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম। তার আইএমইতে নতুন কোনো সিম অ্যাক্টিভ হয় নাই, তার মার এনআইডিতে নতুন কোনো সিম উত্তোলন হয় নাই। এখন আমাদের আপ্রাণ আমরা চেষ্টা করতেছিলাম। হ্যাঁ না, মা তার ভাড়াটিয়া বাসা থেকে বের হয়েছে। আমরা ওই থেকে আমরা ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করতেছি। আমি চেষ্টা করছি, কিছু ফুটেজ আমরা পাইছি, কিন্তু আমরা লাস্ট পর্যন্ত পৌঁছাইছি এটা পাইনি আমরা। এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযুক্ত গৃহশিক্ষিকা সহ 4 জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার ওসি। চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। ফেরদৌস রহমান, এখন, ঢাকা।
বাংলাদেশ সহ ৭৫টি দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতের ঘোষণা ট্রাম্পের কৌশল হতে পারে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এটি মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক আলোচনার সুযোগ সৃষ্টির নতুন কৌশল হতে পারে। তবে এটি বাস্তবায়ন হলে আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক বিনিয়োগে বড় প্রভাব পড়বে বলেও আশঙ্কা তাদের। ভিসা নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে তাই এখনই আলোচনার প্রস্তুতি নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন এখন আরও কঠিন। ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্রেন্ট বা অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য বন্ধের পথে। মূলত যারা যুক্তরাষ্ট্রে এসে সরকারি কল্যাণমূলক সুবিধা বা পাবলিক চার্জ হওয়ার ঝুঁকিতে রয়েছেন তাদের ঠেকানোই এই নতুন নীতির মূল লক্ষ্য। ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তে স্থগিতাদেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, থাইল্যান্ড, রাশিয়া ও ইরানের মতো দেশগুলো। লক্ষ লক্ষ লোক আসার পরে তারা আমেরিকা এসে গরিব হয়ে যায়, পাবলিক অ্যাসিস্ট্যান্স নিচ্ছে, সরকারি সুবিধা নিচ্ছে, হয়তো দেশে থাকতে কোনো সুবিধা ছিল না। দ্যাট ইজ দ্য ব্যাড পার্ট নাও। এবং এটা সরকার খুব সিরিয়াস ভাবে ধরছে, ট্রাম্প প্রশাসন কারা কারা পাবলিক চার্জ নিচ্ছে এবং নেওয়া উচিত কিনা এবং এটা অ্যাবিউজ কতটুকু করেছে, এইটার প্রেক্ষিতে তারা তারপরে হয়তো আবার চালু করবে। তবে অভিবাসী ভিসার বাইরে ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য ভিসা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। অবশ্য B1 ও B2 ভিসার জন্য বাংলাদেশিদের জন্য বড় অঙ্কের আর্থিক বন্ড দেওয়া লাগতে পারে। বাংলাদেশ ভিসা ব্যানের লিস্টেও নাই, বাংলাদেশে আছে ভিসা বন্ডের নীতি আছে, যারা ভিসা জন্য অযোগ্য তাদেরকে বন্ডের সুবিধা দেওয়া হতে পারে। এবং এটা বলতেছে আপনাকে যে ভিসাটা বন্ধ আছে ইমিগ্রেন্ট ভিসা। ইমিগ্রেন্ট ভিসা বলতে ফ্যামিলি বেসড ভিসা, এমপ্লয়মেন্ট বেসড ভিসা, যারা এক্সট্রাঅর্ডিনারি যেগুলাতে গ্রিন কার্ড হয়। ভিসা প্রদান সাময়িক বন্ধ থাকলেও অভিবাসন ভিসার আবেদন গ্রহণ বন্ধ করেনি ট্রাম্প প্রশাসন। এছাড়া ২১ জানুয়ারির আগে যাদের ইন্টারভিউয়ের তারিখ নির্ধারিত রয়েছে তাদের ভিসা প্রদান প্রক্রিয়া আগের মতোই চলবে। তবে নতুন এই যাচাই পদ্ধতিতে আবেদনকারীর বয়স, স্বাস্থ্য এবং ইংরেজি দক্ষতাকেও এখন সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছিলেন ৫০% বেশি বাংলাদেশি যুক্তরাষ্ট্রে এসে সরকারি সুবিধা কিংবা পাবলিক চার্জ নিচ্ছেন। মূলত এই পাবলিক চার্জের কারণেই বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশিদের জন্য ইমিগ্রেন্ট ভিসা। আব্দুল আহাদ, এখন, যুক্তরাষ্ট্র। দর্শক, এবার জানাবো বিপিএল এর খবর। বৃহস্পতিবার দিনভর মাঠের বাইরের নানা ঘটনায় উত্তাল ছিল দেশের ক্রিকেট অঙ্গন। বিসিবির বিরুদ্ধে ক্রিকেটারদের অবস্থান, ম্যাচ বয়কট, পরিচালকের অব্যাহতি সহ নানা ঘটনায় সৃষ্টি হয়েছে একের পর এক উত্তপ্ত পরিস্থিতি। যদিও সব পক্ষের আলোচনার পর বিসিবির আশ্বাসে শেষ পর্যন্ত মাঠে ফিরছেন ক্রিকেটাররা। আজ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব। ঘটনাবহুল দিনের বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। সেকেন্ড কোনো অপশন নাই, কারণ একজন মানুষ ক্রিকেট নিয়ে ক্রিকেটারদের বিপিএল ম্যাচ বয়কটের মধ্য দিয়ে শুরু হওয়া ঘটনাবহুল দিনের সমাপ্তিটা মধুর। বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের যে দ্বন্দ্বের ফলে বিপিএলের দুটি ম্যাচ স্থগিত হলো তা প্রায় সমাধান হয় এক টেবিলে দুই পক্ষ। সে সঙ্গে এলো বিপিএল শুরুর ঘোষণাও। আমাদের কোয়ালিফাইংয়ের আগে একদিন একটা গ্যাপ ছিল, হ্যাঁ, রেস্ট ডে ছিল, উইচ ওয়াজ 18th। আমরা এখন করছি কি ওই 18 পর্যন্ত বডিলি শিফট করে নিয়ে যাচ্ছি। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যের জেরে শুরু হয় বিতর্ক। এরপর বুধবার আবারও তার কিছু মন্তব্যকে আপত্তিকর দাবি করে এই পরিচালকের পদত্যাগের দাবি তোলে কোয়াব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আসে খেলা বর্জনের হুমকি। সবকিছুর তো একটা লিমিট আছে। সংশ্লিষ্ট বিষয়ে বিসিবি তড়িঘড়ি করে বিবৃতি দিলেও পরিচালকের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা। শেষমেশ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে 48 ঘন্টার মধ্যে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। তবুও মন গলেনি ক্রিকেটারদের। দুপুরে মাঠে নামার পরিবর্তে সংবাদ সম্মেলনে আবারও শক্ত অবস্থান জানান দেয় কোয়াব। আপনারাও বিরক্ত, আমরাও বিরক্ত, পুরো ক্রিকেট জাতি বিরক্ত
তারপরেও একজন বোর্ড ডিরেক্টরকে কেন সরানো যাচ্ছে না, এই কোশ্চেনটা আমারও আছে। চাপের মুখে শেষ পর্যন্ত জরুরি এক বোর্ড সভায় বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। বিসিবির এমন সিদ্ধান্তের পরও বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচ মাঠে না করানোয় অনির্দিষ্টকালের জন্য বিপিএল এর চলমান আসর বন্ধের ঘোষণা দেয় বিসিবি। রাতে বিসিবির সঙ্গে বৈঠকে বসেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা, পরে যোগ দেন ক্রিকেটাররাও। সেখানেই আসে চূড়ান্ত সিদ্ধান্ত, কঠোর অবস্থান থেকে সরে আসে কোয়াব। ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের একটা হেলদি ডিসকাশন হয়েছে। ক্রিকেটের ইন্টারেস্টে আমরা কালকে থেকে আবার মাঠে খেলা শুরু করছি। কোয়াবের যে মেম্বার এবং প্লেয়ারদের পক্ষ থেকে যারা এসেছিল সবাই সেটা অ্যাকসেপ্ট করেছে। একটা জায়গা বাজে ক্রিকেটারদের বিপিএল বয়কট, প্রেস কনফারেন্স, স্টেডিয়াম এলাকায় ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়া, ম্যাচ পরিত্যক্ত এবং শেষে দুই পক্ষের আবার মিলে যাওয়া, এ যেন নাটকীয়তায় পরিপূর্ণ একদিন। তবে দিনের শেষ ভাগে বিপিএল নিয়ে কেটেছে অনিশ্চয়তা, আর এটাই আপাতত দর্শকদের জন্য সবচেয়ে বড় সুখবর। মানে আমি ওই লেভেলে গেলাম না। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। শীতের দাপট কিছুটা কমেছে হিলিতে। সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলছে সূর্যের। এ নিয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল, শুভ সকাল আপনাকে। শীতের তীব্রতা কেমন দেখছেন জানাবেন, আর সূর্যের দেখা মিলল কিনা? শুভ সকাল লাইবা। সূর্যের যে দেখা মিলেছে সকালবেলা সেটি আমি ক্যামেরা চোখে আপনাকে দেখাবো যে আমার ঠিক পেছনে কিন্তু লাল টুকটুকে সূর্যের দেখা মিলছে। যে এই সূর্যের আলো কিন্তু যে শীতের দাপট সেটি কিন্তু কিছুটা হিলতে কমে দিয়েছে, যেটি জনজীবনে স্বস্তি এনেছে। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরেই ভোরবেলা থেকে সকাল 6টা 6:30 পর্যন্ত কুয়াশার চাদরে আর চারপাশ ঢাকা থাকছে, তবে তারপরে কিন্তু সূর্যের দেখা মিলছে এবং সূর্যের তীব্রতাও কিছুটা রয়েছে, যার কারণে মানুষের, যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জীবনে কিছুটা স্বস্তি মিলেছে। এতে করে যারা দিনমজুর রয়েছেন কিংবা কৃষক রয়েছেন তারা বিভিন্ন ফসল ফলানো কিংবা শ্রমিক কাজে তারা কিন্তু স্বস্তি মতন কিন্তু কাজ করতে পারছেন। এটি একটি কিন্তু স্বস্তি এনে দিয়েছে। তবে আমরা যেটি দেখছি বিগত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমে এসেছে, কারণ আমরা 14°C দেখেছিলাম গত 3 দিন আগে, সেটি কিন্তু আজকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 9.5°C এই অঞ্চলে, এবং বাতাসের যে আর্দ্রতা সেটি রয়েছে 87.87%, যার ফলে শীতের যে তীব্রতা সেটি কিন্তু হয়তো বারবার একটা সম্ভাবনা রয়েছে বলে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। এবং যেটি আমরা দেখছি যে এই যে শীতের তীব্রতা কমবার কারণে যেটি বিশেষ করে হচ্ছে যে আসলে শিশু যারা রয়েছেন কিংবা বৃদ্ধ রয়েছেন তারা কিছুটা হলেও বাহিরে বের হয়ে তাপ অনুভূত করতে পারছেন, এবং তাদের যে শরীরের শারীরিক যে সমস্যাগুলো দেখা দিচ্ছে শীতজনিত কারণে সে থেকে কিছুটা রেহাই কিন্তু তারা পাচ্ছেন। এবং এটি কিন্তু আরো স্বস্তি এনে দিয়েছেন যারা কৃষক রয়েছেন তাদের, কারণ বড় বীজতলা তারা তৈরি করেছেন, সে বড় বীজতলায় বড় চারাও কিন্তু বপন করেছেন। সেখানে এই ঘন কুয়াশা এবং কনকনে শীতের কারণে মরে যেতে ধরছিল, সেটি কিন্তু একটা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এটি যদি টানা অব্যাহত থাকে এই সূর্যের তাপমাত্রাটি, তাহলে হয়তো কিছুটা তারাও ফিরে পেতে পারেন, যে আসলে বড় রোপণের যে টার্গেট সেটি কিন্তু তারা পূরণ করতে পারেন বলে কিন্তু এখানকার যারা কৃষক তারাও কিন্তু প্রত্যাশা করছেন। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলছেন, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে শীতের কারণে শীতজনিত যে রোগগুলো রয়েছে বিশেষ করে জ্বর, সর্দি, কাশি এবং বৃদ্ধদের যে শ্বাসকষ্ট রয়েছে এবং অ্যাজমা রয়েছে যাদের, তারা কিন্তু বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হচ্ছেন এবং সেখানে ক্ষেত্রে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এবং চিকিৎসকদের পক্ষ থেকে বারবার পরামর্শ দেওয়া হচ্ছে যখনই শীতের তীব্রতা বাড়বে এবং শীত বাড়বে ঠিক তখন কিন্তু ঘর থেকে প্রয়োজন ছাড়া না বের হওয়ার জন্য তারা কিন্তু বারবার বলছেন, এবং গরম কাপড় থেকে শুরু করে সব ধরনের শীতের যে ইয়েটি সেটি মেনে চলার জন্য তাদের পক্ষ থেকে কিন্তু অনুরোধ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 2-1টি জায়গায় কিন্তু শীত বস্ত্র বিতরণ করা হয়েছে, তবে নির্দিষ্টভাবে যে মানুষগুলো অসহায় এবং ছিন্নমূল সেই মানুষগুলোর পাশে আমরা কোনো বেসরকারি সংগঠন এবং সরকারি সংগঠনগুলোকে শীত বস্ত্র বিতরণ করতে দেখিনি। তবে দেখেছি আমরা যে নির্দিষ্ট কিছু জায়গায় তারা কিন্তু এ ধরনের বিতরণ করছে। সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত শীতের যে তীব্রতা সেটি কিছুটা কম রয়েছে, এতে জনজীবনে স্বস্তি রয়েছে। লাইবা, দিনাজপুরের হিলি থেকে শীতের খবর জানাচ্ছিলেন সোহেল রানা। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। শেরপুরে দিন দিন বাড়ছে সরিষার আবাদ। দাম ও ফলন আশানুরূপ হওয়ায় সরিষা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। সরিষার পাশাপাশি মৌবক স্থাপন করে হচ্ছে মধুর উৎপাদন।
এবছর যে পরিমাণে সরিষা উৎপাদন হবে তা জেলার শতকরা 70% তেলের চাহিদা পূরণ করবে বলছে কৃষি বিভাগ। শেরপুর থেকে সহকর্মী জাহিদুল খান সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। শেরপুরের প্রত্যন্ত গ্রামগুলো এখন পরিণত হয়েছে হলুদের রাজ্যে। দিগন্তজোড়া মাঠে ফুটে থাকা সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে কৃষকের জমি। হিমেল বাতাসে দুলছে সরিষা গাছ, আর গুনগুন সুরে মধু আহরণে মাঠে ছুটছে মৌমাছির দল। চলতি বছর সরিষার ফুলে মৌমাছির আনাগোনা বেড়ে যাওয়ায় পরাগায়ন দ্রুত হচ্ছে। এতে সরিষার গুটি ও দানার গঠনও ভালো হচ্ছে, যা সরিষার ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরিষা চাষিদের পাশাপাশি হাসি ফুটেছে মৌচাষিদের মুখেও। জাত ভেদে সরিষা চাষে বিঘা প্রতি খরচ 5 থেকে 7,000 টাকা, প্রতি বিঘায় 7 থেকে 8 মনের বিপরীতে মন প্রতি বাজার দর মেলে 4,000 টাকা পর্যন্ত। খরচ বাদে বিঘায় লাভ থাকে 13 থেকে 14,000 টাকা। অল্প পুঁজি ও শ্রমে ভালো লাভে এই চাষে ঝুঁকছেন কৃষকরা। বিঘায় 6 মন সরিষা আসে, খরচ বাদ দিয়ে হাইরা আমার পরে 20,000 টাকার মতো লাভ থাকে। সরিষা চাষ করলে দেখা যাচ্ছে আমাদের মনে করেন কামলা খরচ নাই, বেশি সার প্রয়োগ করতে হয় না। একটা বছরে দেখা যাইতেছে আমরা 3টা ফসল ঘরে নিতে পারি শুধু সরিষার কারণে। এদিকে সরিষা ক্ষেতের পতিত জমিতে মৌ বক্স স্থাপন করেছেন মৌচাষীরা, যেখানে প্রায় 45,000 কেজি মধু আহরিত হবে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় 120 কোটি টাকা। আমাদের মোটামুটি বক্স আসে 170টি। এক সপ্তাহ পর পর মধু কালেকশন দিয়ে বাহির করি মধু। 7 থেকে 10 মণ মধু প্রত্যেক সপ্তাহে কালেকশন হয়। স্কোয়ার, এপি, ডাবর এই সমস্ত পার্টিতে মধু বিক্রি হয়। কৃষকরা ন্যায্য দাম পেলে বাড়বে সরিষার চাষ, কমবে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা। কৃষি বিভাগ বলছে সরিষার আবাদ বাড়াতে চাষিদের দেওয়া হচ্ছে সব ধরনের পরামর্শ। আমরা কৃষি বিভাগ কৃষি প্রণোদনা সহ আমাদের কৃষি প্রযুক্তির যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে সহযোগিতা করতেছি। এতে করে আমাদের শেরপুর জেলায় দিন দিন সরিষার আবাদ বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর শেরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার 5 উপজেলায় 16,400 কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ এবং রাসায়নিক সার প্রদান করা হয়েছে। জেলা কৃষি বিভাগ বলছে দেশে তেল বীজ উৎপাদনে সরিষা চাষের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি চলতি বছর শেরপুরে যে পরিমাণ সরিষা উৎপাদন হবে তা জেলার শতকরা 70% তেলের চাহিদা পূরণ করবে। চুয়াডাঙ্গায় এক গৃহবধূ এবং এক যুবককে প্রকাশ্যে মাথার চুল কেটে এবং জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। বুধবার রাতের ঘটনায় এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে, তবে এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেনি ভুক্তভোগীদের কেউ। চুয়াডাঙ্গা থেকে অনেক চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। এ যেন অমানবিক এক নির্যাতন। ঘটনা চুয়াডাঙ্গা জেলার দর্শনার কুন্দিপুর গ্রামে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে গেল বুধবার রাতে এক গৃহবধূ ও যুবককে আটক করে গ্রামবাসী। পরে বসানো হয় সালিশে। এরপর কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই আটক ওই গৃহবধূ ও যুবকের ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে তাদের দুজনের চুল কেটে জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। শরীরে ঠান্ডা পানি ঢালা হয় গ্রামের উৎসুক জনতার সামনেই। মাইরে আছে গাছে বেঁধে জুতার মালা গলায় দিয়েছে। গাছের সাথে বেঁধে দিয়ে হলো কালকে আজ 2 দিনই আর চুল কেটে দিয়ে ঝেড়া রাখবি আর অতিরিক্ত মেরেছে। গাছে বান্ধা দিয়েছে 2 জন, বুঝেছেন? ওই স্বপনের মাথায় চুল কাটা আছে, অতটুকু দেখলাম, বেশিক্ষণ থাকিনি, চলে আসলাম দেখে। এগুলা খারাপ কাজ, এগুলো দেখে তো ঘৃণা লাগছে নিজেকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূ ও যুবককে উদ্ধার করে, তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা ও জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তাৎক্ষণিকভাবে আমরা ওখানে আমার পুলিশের দল পাঠাই। সেখানে থেকে ছেলে এবং মেয়েকে একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল ওখানে, যার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি এবং সেই ক্ষেত্রে ছেলে মেয়ের পক্ষ থেকে বা তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাই নাই। লিখিত অভিযোগ পাইলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ বলছে বেআইনিভাবে কাউকে আটক করে শারীরিক নির্যাতন, নারীর মর্যাদাহানি কিংবা প্রকাশ্যে অপমান এসব গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এখন চুয়াডাঙ্গা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মর্যাদা ক্ষুণ্ণ হয় ঝুঁকি থাকা ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ও চলমান রাজনৈতিক অস্থিরতায়
হস্তক্ষেপ করছে না রাশিয়া। আল জাজিরা বিশ্লেষণ বলছে, ইরান ইস্যুতে পুতিনের কোনো হুঁশিয়ারি আমলে নেবেন না ট্রাম্প। আর ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিক্রিয়ায় স্বার্থ রক্ষার প্রশ্নে ওয়াশিংটনকে চটানোর দুঃসাহস দেখাবে না মস্কো। তবে বিশেষজ্ঞদের ধারণা, ইরানের অর্থনীতি পুনর্গঠন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আড়াল থেকে খামেনিকে সমর্থন ও পরামর্শ দেবেন পুতিন। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। খামেনির শাসনের অবসানের গুঞ্জন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আশঙ্কা, পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা, এমন নানা কারণে বিশ্ব রাজনীতির হট্টাকর্তাদের নজর যখন ইরানে, তখন ইসলামী প্রজাতন্ত্রের অন্যতম মিত্রদেশ রাশিয়ার নীরবতা জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। অর্থনৈতিক দুরবস্থার জেরে ২৮ ডিসেম্বর ইরানে শুরু হওয়া বিক্ষোভ খুব কম সময়েই বদলে যায় সরকার বিরোধী আন্দোলনে। ২ সপ্তাহের বেশি সময় পর আন্দোলন রুখে দেওয়ার দাবি করে তেহরান। পুরো সময়টায় ওয়াশিংটনের সামরিক অভিযানের আশঙ্কা নিয়েই অভ্যন্তরীণ উত্তেজনা সামলাতে হয়েছে খামেনি সমর্থিত সরকারকে। তবে এই ঘটনা প্রবাহে রাশিয়ার নিষ্ক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। ১৩ জানুয়ারি প্রথম ইরান ইস্যুতে মুখ খোলে রাশিয়া। বাইরের কোনো শক্তি ইরানকে অস্থিতিশীল করতে মদদ দিচ্ছে এবং সেই সুযোগে পশ্চিমারা খামেনির শাসনযন্ত্রকে চাপে রাখছে মঙ্গলবার এমন একটি বিবৃতি দিয়েছে রুশ পররাষ্ট্র দপ্তর। পশ্চিমা দেশগুলো সাবেক সোভিয়েত রাষ্ট্র জর্জিয়া, ইউক্রেন বা কিরগিস্তানে অর্থ বিনিয়োগ করে এবং পরামর্শ দিয়ে তথাকথিত কালার রেভলিউশন ঘটিয়েছিল। কয়েক দশকেও এই ব্যাখ্যা ছেড়ে বের হতে পারেনি মস্কো, এমন পর্যবেক্ষণ এসেছে আল জাজিরার প্রতিবেদনে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইরানের গণ আন্দোলন নিয়ে কোনো প্রতিক্রিয়াই দেননি রুশ প্রেসিডেন্ট। আর একটু পেছনে তাকালে ৩ জানুয়ারি ট্রাম্পের নির্দেশে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে আনার ঘটনায়ও নীরব ছিলেন পুতিন। আল জাজিরা বলছে, মস্কো আগ্রাসী বার্তা দিলেও তা আমলে নিতেন না ট্রাম্প। শুধু শুধু হাসির পাত্র হতো রাশিয়া, সম্মান ক্ষুণ্ণ হতো পুতিনের। এছাড়াও ইউক্রেন ইস্যুতেই ওয়াশিংটনের কাছ থেকে কিছু ছাড় পাওয়ার আশাও ছাড়তে হতো মস্কোকে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, বিক্ষোভ পরবর্তী ইরান পুনর্গঠনে পাশে দাঁড়ানো ছাড়াও অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত পরামর্শ এবং সহায়তার প্রশ্নে খামেনিকে হতাশ করবেন না পুতিন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। হোয়াইট হাউসে একান্ত বৈঠকের সময় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের মেডেল উপহার দেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। তবে ট্রাম্প সেটি গ্রহণ করেছেন কিনা তা জানা যায়নি। বৈঠক শেষে মাচাদো জানান, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির স্বীকৃতি স্বরূপ মেডেলটি দিয়েছেন। বৈঠকটিকে চমৎকার উল্লেখ করে মাচাদো বলেন, ভেনেজুয়েলার সংকট এবং জনগণের দুর্দশার প্রতি ট্রাম্পের উদ্বেগ তাকে মুগ্ধ করেছে। ভেনেজুয়েলার জনগণের প্রত্যাশা ও স্বপ্ন পূরণে পরিবর্তনের আশা নিয়ে আলোচনা করেছেন তারা। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মাচাদোর প্রতি ভেনেজুয়েলার জনগণের কী পরিমাণ সমর্থন আছে তার একটি বাস্তবসম্মত মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহা স্টেডিয়াম প্রাঙ্গণে চলছে আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল, যেখানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি দেখা গেল। ফেস্টিভ্যালে নেই কোনো বাংলাদেশিদের মালিকানাধীন স্টল। এরকম আন্তর্জাতিক ইভেন্টে প্রবাসী ব্যবসায়ীদের অংশগ্রহণ না দেখে হতাশ ফুড ফেস্টিভ্যালে ঘুরতে আসা রেমিটেন্স যোদ্ধারা। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। সারা বছর জুড়ে নানান ইভেন্ট আয়োজনে ব্যস্ত মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার। দেশটির রাজধানী দোহার ফুটবল স্টেডিয়াম প্রাঙ্গণে চলছে ১৫তম কাতার আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল 2026। কাতারের স্থানীয় নাগরিক, অভিবাসী ও বিদেশি পর্যটকদের আনাগোনায় মুখরিত ফুড ফেস্টিভ্যাল। রং বেরঙের নানান সাজে সজ্জিত ও চোখ জুড়ানো ফুড ফেস্টিভ্যালের স্টলগুলো। প্রবাসীদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও নেই কোনো বাংলাদেশি মালিকানাধীন স্টল বা দোকান। এতে হতাশ আগত দর্শনার্থীরা। আমরা আসলে যারা কাতার প্রবাসী আছি, আমরা আসছি দেখার জন্য আন্তর্জাতিক মানে যে তারা আয়োজনগুলো করে, আসলে অনেক সুন্দর। দুঃখের বিষয় হলো বাংলাদেশে কোনো স্টল নাই। এখানে 500-500 অধিক হবে, কিন্তু পুরো জায়গায় ঘুরলাম, কোনো দিকে আমাদের বাঙালি কোনো একটা স্টল দেখলাম না। 14 জানুয়ারি থেকে শুরু হওয়া 10 দিনব্যাপী এই ফুড ফেস্টিভ্যাল চলবে 24 জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে মধ্যরাত 12টা পর্যন্ত চলছে এই ফুড ফেস্টিভ্যাল। এখন কাতার।
রেজা পাহলভিকে ভালো মনে হলেও ক্ষমতা দখলে ইরানের অভ্যন্তরে তিনি জনসমর্থন আদায় করতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন। তবে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ক্ষমতা দখলের পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাসিত যুবরাজ। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি ইরানের সরকার বিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে সরাসরি হস্তক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় যুক্তরাষ্ট্রের নির্বাসিত অবস্থায় আলোচনায় রয়েছেন 1979 সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহলভি। তাকে ইরানের ক্ষমতার মসনদে বসাতেই ওয়াশিংটনের এত আয়োজন কিনা তা নিয়ে সহিংস আন্দোলনের শুরুতেই প্রশ্ন রয়েছে। রেজা পাহলভিও আশায় আছেন হয়তো ইরানের পরবর্তী ক্ষমতায় তাকেই সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে বুধবার ওভাল অফিসে ট্রাম্পের বিশেষ সাক্ষাৎকার নেয় বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট জানান, পাহলভি ইরানের ভেতরে পর্যাপ্ত সমর্থন জোগাড় করে ক্ষমতায় যেতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই গ্যারান্টি দিয়ে এ বিষয়ে কথা বলার সময় এখনও হয়নি বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে ইসলামী প্রজাতন্ত্র সরকারের পতন হবেই বলে জোর দেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে পাহলভির সঙ্গে তার দেখা করার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্টের এসব মন্তব্যে পাহলভিকে নিয়ে আলোচনা পিছু হটলেও ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে পাহলভি জানিয়েছেন ক্ষমতা দখলের প্রস্তুতি হিসেবে ইরানের অভ্যন্তরে থাকা অন্যান্য প্রতিপক্ষের সঙ্গেও যোগাযোগ ও সংলাপ চলছে। A lot of people are ready to step in. There's a counterpart outside that in a sort of hybrid system can help one another in that process. And I think the important thing is to be able to protect their identities to the very end so they're not prematurely exposed, which is why it's not so obvious that we can ask them to, show up and not be immediately endangered. So we have to be very careful about that. যুক্তরাষ্ট্রের নির্বাসিত যুবরাজ পাহলভি 1979 সালের ইসলামী বিপ্লবে তার বাবা পতনের আগেই ইরান ছেড়েছিলেন। বিদেশে থাকলেও চলমান বিক্ষোভে প্রথম থেকেই তিনি সরব রয়েছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইরানে বর্তমানে এমন কোনো ঐক্যবদ্ধ বিরোধী দল নেই যারা খামেনিতন্ত্রের বিকল্প সরকার গঠনে প্রস্তুত, কারণ দেশটির বিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলোর লক্ষ্য ভিন্ন। আবারও কারো সুনির্দিষ্ট নেতা আছে, কারো নেই। এক্ষেত্রে সহিংস বিক্ষোভ ও মার্কিন হস্তক্ষেপে বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের পতন হলে ইরান বড় ধরনের সংকটের মুখোমুখি হতে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা। নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির কথা সামনে আসলেও তার নেতৃত্ব মানার মতো কোনো আভাসও মিলছে না। তৌহিদুর রহমানের আরও একটি প্রতিবেদন। অর্থনৈতিক সংকটে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে 28 ডিসেম্বর ইরানে শুরু হয় বিক্ষোভ। পরে যা রূপ নেয় ইসলামী প্রজাতন্ত্র বা খামেনিতন্ত্র উৎখাতের আন্দোলনে। এর মধ্য দিয়ে 1979 সালের ইসলামী বিপ্লবের পর এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি শিয়াপন্থী ধর্মীয় নেতাদের শাসন ব্যবস্থা। আরও বেশি মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থার যদি ইতি ঘটে, তাহলে শক্ত হাতে ইরানের হাল কে বা কারা ধরবেন তা এখনও স্পষ্ট নয়। এমনকি ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত রাজা শাহ মোহাম্মদের উত্তরসূরি রেজা পাহলভি প্রবাসী ইরানিদের মাঝে জনপ্রিয় হলেও ইরানের অভ্যন্তরে তাকে নিয়ে রয়েছে বিতর্ক, যার কারণে যুক্তরাষ্ট্রে নির্বাসিত যুবরাজের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ইরান ন্যাশনাল কাউন্সিলও ক্ষমতায় আসার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। I would say that Iranians are relatively unified in seeking the ousting of the Islamic Republic, but not clear on what comes next or who comes next. He represents nostalgia of the past. He is an alternative to what they currently have, but might not be the number one choice for people inside Iran. 1970-এর দশকে শাহ সরকারের বিরুদ্ধে শক্তিশালী বামপন্থী গোষ্ঠী হিসেবে ইরানের মুজাহিদিন অর্গানাইজেশন সক্রিয় থাকলেও বর্তমান আন্দোলনে তাদের ভূমিকা নেই বললেই চলে। এমনকি 1980-র দশকের যুদ্ধে ইরাকের পক্ষ নেয়ায় অনেক ইরানি তাদের ঘৃণাও করেন। এছাড়া 2002 সালে এরাই প্রথম ইরানের গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির তথ্য ফাঁস করেছিল। দলটির নেতা মাসুদ রাজাভির স্ত্রী মরিয়ম রাজাভি বর্তমানে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন। তবে অন্ধ আনুগত্যের নীতি ও অনুসারীদের উপর নির্যাতনের অভিযোগে দলটি পিছিয়ে আছে।
শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে সুন্নিপন্থী কুর্দি ও বেলুচ সংখ্যালঘু গোষ্ঠীগুলো প্রায়ই বর্তমান সরকারের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়, যার কারণে ইরানে সরকার বিরোধী যে কোনো আন্দোলনেই কুর্দি ও বেলুচ সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোই সবচেয়ে বেশি উত্তাল থাকে। তবে কোনো অঞ্চলে এমন ঐক্যবদ্ধ আন্দোলন দেখা যায়নি যা তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার জন্য স্পষ্ট হুমকি। 2009 সালের জুনে ইরানের গ্রিন মুভমেন্ট ছিল পেশাজীবী নারী অধিকার কর্মী ও সুশীল সমাজের একটি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। সাবেক প্রধানমন্ত্রী মীর হোসেন মুসাভি এই আন্দোলনের প্রতীকী নেতা ছিলেন। 2011 সালের ফেব্রুয়ারি থেকে তাকে গৃহবন্দী করে রাখা হয়। আরেক সংস্কারপন্থী নেতা মেহেদি কারবিও গৃহবন্দী ছিলেন গত বছরের মার্চ পর্যন্ত। বর্তমান বিক্ষোভে এই দুই নেতারও তেমন কোনো প্রভাব নেই। বিক্ষোভকারীরা এখন নিজেদের কোনো একক নেতার অধীনে সংগঠিত না করে নেটওয়ার্ক ভিত্তিক সাংগঠনিক প্রক্রিয়ার উপর নির্ভর করে আন্দোলন করছেন। আন্দোলনের এই ধরনকে 2024 সালের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং 2025 সালের সেপ্টেম্বরে নেপালের জেনজি বিক্ষোভের সঙ্গেও মিল দেখছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। অবহেলায় বেহাল পরিস্থিতি পাবনা ঈশ্বরদী স্টেডিয়ামের প্যাভিলিয়ন, গ্যালারি এবং ওয়াশরুমের দরজা জানালা কিছুই অবশিষ্ট নেই। মাদক গ্রহণকারীদের আখড়ায় পরিণত হওয়ায় স্টেডিয়ামটি হারিয়েছে খেলার পরিবেশ। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, দ্রুতই স্টেডিয়ামে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা হবে। সোহাগ মল্লিকের ছবিতে মাসুদ রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বেহাল মাঠেই ভাইয়ের সঙ্গে নেট প্র্যাকটিস করছেন 8ম শ্রেণীর পড়ুয়া শাহরিয়ার। স্বপ্ন জাতীয় দলের ক্রিকেটার হওয়ার। আগে এই মাঠেই আমরা অন্যান্য টিমের সাথে ম্যাচ খেলতাম যখন মাঠটা ভালো ছিল। এখন এই মাঠটা খারাপ হওয়ার জন্য আমরা কোনো বাইরে থেকে টিম ডাকতে পারি না। ঈশ্বরদীর আবুল মনসুর খান স্টেডিয়ামে ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিকাদারদের কংক্রিট ও বিটুমিন সহ বিভিন্ন উপকরণ। মাঠে এখন খেলার বদলে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সড়ক নির্মাণ সামগ্রী। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তূপ। প্রবেশ পথটিও খানাখন্দে ভরা। জরাজীর্ণ অবস্থায় পশ্চিম পাশে প্যাভিলিয়ন গ্যালারি। ওয়াশরুমের দেয়াল থেকে খসে পড়েছে পলেস্তারা। ময়লা আবর্জনা আর আগাছায় ছেয়ে গেছে চারিপাশ। সীমানা প্রাচীর ভেঙে পড়ায় মাদক গ্রহণকারীদের আখড়ায় পরিণত হয়েছে জায়গাটি। যতটুকু আছে সেটুকু কিন্তু আমরা রক্ষা করতে পারছি না। সেখানে ফেলা হচ্ছে ঠিকাদারের উপকরণ। সেখানে মাঝে মধ্যে আপনার গোচারণ ভূমির মতো হয়ে গেছে। সেখানে আশেপাশে দেখছেন বড় বড় পাথর, খোয়া, কনস্ট্রাকশনের কাজ চলে, বড় বড় গাড়ি ঘোড়া চলে। আগে এখানে খেলাধুলা হয়তো, আন্তনগর খেলা হয়তো, বিভিন্ন দলের ফুটবল এখানে খেলতাম। আমরাও খেলতাম ভাই, আমরা অনেক খেলেছি। পারমাণবিকের মাটি ফেলানোর জন্য আমাদের এই জায়গাটা, প্লেসটা একদম নষ্ট হয়ে গেছে। আগে যেমন মাঠটা সুন্দর ছিল, আমরা চাই যেন এই মাঠটা আবার আগের মতো হয়ে আসুক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাইলিংয়ের মাটি ফেলায় স্টেডিয়ামের ঘাস মোড়ে পাথরে পরিণত হয়েছে। দ্রুত স্টেডিয়ামটি সংস্কারের দাবি খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের। এদিকে দ্রুত স্টেডিয়ামটি সংস্কার করে খেলার পরিবেশ ফিরিয়ে আনার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি খুব দ্রুত এটা ভিজিট করব, সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে এটা ভিজিটপূর্বক যে সমস্ত রিকমেন্ডেশন বা করণীয় যদি কোনো কিছু থাকে আমরা সেটা তাদের কাছে পাঠিয়ে দেব। ঈশ্বরদীবাসীরও আশা, স্টেডিয়ামটির মাঠে ফিরবে খেলোয়াড়রা, ফিরবে খেলা। মাসুদ রানা, এখন পাবনা। শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসলামী আন্দোলনকে রেখেই 11 দলের আসন সমঝোতা চূড়ান্ত। জামায়াত 179, এনসিপি লড়বে 30টিতে। বাকি আসনের ঘোষণা শিগগিরই। আরেকটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল, এখানে দেখা যাচ্ছে না। তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। দলীয় প্রধানকে ভোটে জেতাতে বিএনপি, জামায়াত ও এনসিপির নানামুখী কৌশল। গতানুগতিক প্রচারণা চালালে পরাজয়ের আশঙ্কা, মত বিশ্লেষকদের। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জ থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার। প্রধান সন্দেহভাজন গৃহশিক্ষিকা সহ 4 জন পুলিশি হেফাজতে। 75 দেশে অভিবাসন ভিসা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের কৌশল, বলছেন বিশেষজ্ঞরা। আলোচনায় মিলতে পারে ছাড়। বাংলাদেশকে এখনই প্রস্তুতি নেওয়ার পরামর্শ।
এবং অবশেষে বিসিবির আশ্বাসে মাঠে ফিরছেন ক্রিকেটাররা। আজ থেকে শুরু বিপিএল এর ঢাকা পর্ব। রাতে বিসিবি ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের সভায় সিদ্ধান্ত। দর্শক, আর এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।